এ তো ধারা। রক্তিম চোখে রাগান্বিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। অনল সোজা হয়ে বসলো, হালকা কেশে স্বাভাবিক কণ্ঠে বলল, কি চাই? উত্তরটা পাওয়া হলো না, বরং তড়িৎ বেগে তার নিকট ছুটে এলো ধারা। শার্টের কলার চেপে ধরে তীক্ষ্ণ স্বরে বলল, প্রশ্নটা আমারও, কি চাই? বাড়িতে জ্বালিয়ে শান্তি হচ্ছে না, এখানেও আমাকে জ্বালাতে হবে? শত্রু ছিলে তাই না? ক্লাসে আমাকে অপমান করে খুব মজা পেয়েছো? শোনো অনল ভাই, এক মাগে শীত যায় না। এখানে আমি তোমার ছাত্রী, কিন্তু বাসায় আমি তোমার বউ। তোমাকে কিভাবে তুর্কি নাচো নাচাবো সেটা দেখো। আমার নামও ধারা, মনে রেখো। অনল বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। বউ শব্দটি তার মস্তিষ্কে স্নায়ুকোষে পৌঁছাতে সময় নিল। তার মুখে কোনো কথা নেই, সব কথা যেন বাষ্পায়িত হয়ে গেছে। চোখগুলো বিস্ফোরিত, অপলক দৃষ্টিতে শুধু রুদ্ররূপী ধারাকে দেখছে সে। ধারা বুঝল না সে কি ভয় পেয়েছে নাকি অতি শকে বাকশক্তি হারিয়ে ফেলেছে। তবে প্রিন্স উইলিয়ামকে এভাবে থামিয়ে দিতে পেরে নিজেকে বাহবা দিতে ইচ্ছে করলো তার। এক প্রশান্তির ঢেউ বয়ে গেল যেন। এটাকেই হয়তো আত্মশান্তি বলে। কিন্তু এই খুশি টেকসই হলো না যখন একটা মৃদু স্বর কানে এলো। উপস, ভুল সময় চলে এলাম নাকি? ধারার প্রশান্তির ঢেউ তিক্ত বিষাদে পরিণত হলো। যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো। অবশেষে মানুষটির মুখোমুখি হতেই হলো। অনল দরজার দিকে তাকাতে দেখতে পেল তার প্রিয় বন্ধু প্লাবন দাঁড়িয়ে আছে। প্লাবনকে দেখা মাত্র নিজের পরিস্থিতির জ্ঞান হলো তার। সাথে সাথে ধারার হাত থেকে নিজের কলার ছাড়িয়ে নিল। নিজের শার্ট ঠিক করতে করতে বিব্রত কণ্ঠে বলল, আরে আয় আয়। আসলে অনলের কিছু বলার পূর্বেই প্লাবন তার ভুবন ভুলানো হাসি হাসলো। তারপর ধারাকে জিজ্ঞাসা করলো, কেমন আছো জলধারা? ধারা এক কোনায় সিটিয়ে দাঁড়িয়ে আছে। অনুভূতিগুলো বেসামাল হয়ে উঠেছে। হৃদ মাঝারে কালবৈশাখী ঝড় হচ্ছে। ধারা এই আশঙ্কাটাই করছিল, এই কিশোরী আবেগের মুখোমুখি হবার ভয়। প্রচন্ড বিষাদের অনুভূতি হচ্ছে, অনুভূতিগুলি অব্যক্ত। সব যেন তিক্ত দুঃস্বপ্নের ন্যায় লাগছে। হয়তো ঘুম ভাঙলেই দেখবে সব আগের মতো নির্মল প্রশান্ত। কিন্তু সে তো হবার ছিল না। ধারার মুখে কথা নেই, সে শুধু নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে প্লাবনের হাস্যোজ্জ্বল মুখের পানে। প্রচন্ড আবেগ তার ভেতরটাকে তছনছ করে দিচ্ছে। সে জানত মানুষটির মুখোমুখি হলে প্রচন্ড কষ্ট পাবে, কিন্তু কষ্টের মাত্রাটা জানা ছিল না। বর্তমানে এই মাত্রার খোঁজ মিলল তার। ধারাকে চুপ করে থাকতে দেখে প্লাবন পুনরায় প্রশ্ন করল। তখন কোনো মতে নিজেকে সামলে জড়ানো গলায় উত্তর দিল, ভালো। ধারার আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হলো না। সে যেন পালাতে পারলেই বাঁচে। কোনো মতে বলল, তোমরা কথা বলো, আমি আসছি। কোনো মতে যেন ছুটে পালালো সে। ধারার এরূপ জড়তা নজর এড়ালো না অনলের। আর চোখে নিপুণভাবে লক্ষ্য করলো সে ধারাকে। ধারা চলে গেছে। প্লাবন অনলের মুখোমুখি বসলো। সেও এই ভার্সিটিরই শিক্ষক, তবে তার স্থায়ীকাল অনলের থেকে বেশি। অনল বলল, ট্যাং খাবি? খাওয়াই যায়, যা গরম। আচ্ছা। মিনিট দশেকের মধ্যে হাসেম মামা 2 গ্লাস বরফ দেওয়া ট্যাং নিয়ে এলেন। একটা অনল নিজে নিল, অন্যটি প্লাবন। গ্লাসে চুমুক দিতে দিতে প্লাবন জিজ্ঞাসা করলো, তোকে ফোন করেছিলাম 2 দিন, মোটেও ফোন ধরলি না। আফিয়াপুর বিয়েতে এত ব্যস্ত হয়ে পড়েছিলি নাকি? আসলে বিয়ের কাজে ব্যস্ত ছিলাম, তাই বলে এত? ভাবটা এমন যেন নিজের বিয়ে ছিল। হ্যাঁ, নিজেরই তো বিয়ের কাজে ব্যস্ত ছিলাম। কথাটা শোনা মাত্র বিষম খায় প্লাবন। কাশতে কাশতে নাকে মুখে উঠে যায় তার ট্যাং। অনল একটা টিস্যু এগিয়ে দেয়। নিজেকে সামলে হতবাক কণ্ঠে অনলকে জিজ্ঞাসা করে, সত্যি? অনল দীর্ঘশ্বাস ফেলে। এক চুমুকে ট্যাংটুকু শেষ করে। তারপর বিবাহ বিভ্রাটের সম্পূর্ণ কাহিনী খুলে বলে প্লাবনকে। প্লাবনের মুখ স্তম্ভিত। অবশেষে কিনা অনল বিয়ে করলো? ভার্সিটির পিচঢালা রাস্তার পাশ দিয়ে হাঁটছে ধারা। বড্ড এলোমেলো পায়ে হাঁটছে। মৃদুমন্দা বাতাসে তার এলোকেশ অবাধ্য হয়ে উঠছে। দক্ষিণ আকাশে মেঘের আনাগোনা। স্বর্ণালী তেজি সূর্যটাও মেঘের আড়ালে গা ঢাকা দিয়েছে। কৃষ্ণচূড়া গাছটির নিচে দাঁড়াতে থেমে গেল ধারা। উদাস নয়নে তাকালো নীলাম্বরের পানে। তার মন মন্দিরেও আজ মেঘ মেদুর জমেছে। এখনই হয়তো ঝুমঝুম করে বৃষ্টি হবে। ভেসে যাবে সব তিক্ততা, ভেসে যাবে সব আবেগ। মাঝে জড়বস্তুর ন্যায় দাঁড়িয়ে থাকবে ধারা। অতীতের পৃষ্ঠা উল্টাতে ইচ্ছে করলো তার। সেই সুখমিশ্রিত অতীত, যেখানে তার প্রথম সাক্ষাৎ হয়েছিল প্লাবনের সাথে। প্লাবন যখন প্রথম তাদের বাড়ি অনলের সাথে এসেছিল, তখন ধারা মাত্র ক্লাস 7-এ পড়ে। লম্বা অনলের সমান, ফর্সা মুখশ্রী, খাড়া নাক, সুগভীর উদাসীন নয়ন আর মাথা ভর্তি কোকড়ানো চুল। বেশ নায়ক নায়ক দেখতে পুরুষটি মৃদু হেসে জিজ্ঞাসা করেছিল, নাম কি তোমার? ধারা। জলধারা? সেখান থেকে ধারার নাম হলো জলধারা। কি চমৎকার আচরণ! ধারা মুগ্ধ হয়ে দেখলো মানুষটিকে। প্রতিদিন একটা 2 টাকা দামের ইক্লিয়ার্স নিয়ে আসতো। ধারাকে দেখলেই চুলগুলো এলোমেলো করে হাতে ধরিয়ে দিত।
এই স্নিগ্ধ স্মৃতিগুলো কিশোরী আবেগ হয়ে কখন যে মনের জমিনে বীজ রূপে রোপিত হবে কে জানতো। এই ভার্সিটির লেকচারার প্লাবন কথাটি জানার সাথে সাথেই ধারার জিদ হলো এই ভার্সিটির ছাত্রী হবে, তারপর সিনেমার মতো একটা সময় প্রেমপত্র পাঠাবে প্লাবনকে। কিন্তু সবই এখন স্বপ্ন। নানা ভাইয়ের জেদের কাছে কিশোরী আবেগ ভেঙে গুড়িয়ে গেল। আবেগের সেই রঙিন ফুলটাও আজ ঝরতে বসেছে। ধারা ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ল সন্তর্পণে। এই কিশোরী আবেগখানা তুলে রাখবে সে সঙ্গোপনে। ধারা খেয়াল করলো বৃষ্টি নামছে। 2-1 ফোঁটা করে অঝোর ধারায় নামলো বৃষ্টি। ভালোই হলো, চোখের জোয়ারটা বৃষ্টির দাপটে ঢাকা পড়ে গেল অবশেষে। অনলের বর্ণনা শোনার পর নিজের হাসি আর থামাতে পারল না প্লাবন। অট্ট হাসিতে ফেটে পড়ল সে। অনল ভুরু কুঁচকে তাকিয়ে রইল। প্লাবনের হাসি তাকে বিরক্ত করছে। বন্ধুর দুর্দিনে কেউ এভাবে হাসে? এজন্যই হয়তো বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ। বিরক্তির স্বরে বলল, হাসি থামা, হলুদ দাঁত দেখতে ভালো লাগছে না। প্লাবন কোনো মতে হাসি থামিয়ে বলল, চটিস না, তবে বলতেই হবে দাদাকে হ্যাটস অফ। নয়তো আমাদের নারী বিদ্বেষী অনল কিনা বিয়ে করে, তাও জলধারাকে, ভাবা যায়? আমি মোটেই নারী বিদ্বেষী নই, এগুলো তোদের বিকৃত মস্তিষ্কের রটনা। ও তাই না? তাহলে অনল সাহেব বলুন তো, এত সুন্দর সুন্দর নারীদের কোমল প্রেমপত্রগুলো আপনার ডায়েরিতে স্থান না পেয়ে কেন ডাস্টবিনে স্থান পায়? এই ঘটনাকে নারী বিদ্বেষী রূপে ব্যাখ্যা না করে অন্যভাবেও তো ব্যাখ্যা করা যায়। এই ধর যে নারীদের প্রেমপত্র আমি পাই তাদের আমার মনেই ধরে না, আর যাকে মনে ধরেছে তার প্রেমপত্র এখনো পাইনি। প্লাবন কিছু সময় ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে অনলের মুখ পানে। অনলের বিরক্তি বাড়ে। কাছের বন্ধুটি অতি বিরক্তকর। প্লাবন আবার অট্ট হাসিতে ফেটে পড়ে। হাসতে হাসতে বলে, আর কত শখ দিবি ভাই? একদিনে 2টা ব্রেকিং নিউজ, অনলের বিয়ে, আবার অনলের কোনো নারীকে মনে ধরেছে। তা বলি কি রোমিও, তোর বিয়ে হয়ে গেছে, এখন মনে ধরেও লাভ নেই। ধ্যাত অবজাত, তোদের মতো মানুষের জন্যই রোম পুড়েছিল, বুঝলি? না, আমাদের জন্য না, তোর মতো এক রোমিওর জন্য পুড়েছিল। আমরা তো শুধু দর্শক। আচ্ছা মজা বাদ দে, এই বিয়েটাকে নিয়ে কিছু ভেবেছিস? কিভাবে কি করবি? এবার চুপ করে গেল অনল। থমথমে হয়ে গেল মুখ। গাম্ভীর্য ছেয়ে এলো মুখে। রাশভারী কণ্ঠে বলল, এটা তো আমারও চিন্তা। আসলে ধারাটা যে বড্ড ছেলে মানুষ, শুধু তাই নয়, বড্ড জেদি, সেন্সিটিভ। ওর স্বভাবটা খুব ভাবাচ্ছে, বুঝলি? আমাদের মধ্যে কোনো কালেই সখ্যতা ছিল না। আমি বাম বললে তাকে ডান বলতেই হবে। আর ফুপি মারা যাওয়ার পর থেকে বাবা মা দাদা যান তাকে মহারানী ভিক্টোরিয়ার মতো রেখেছে। ও কি মানিয়ে নিতে পারবে আমার সাথে? আমি কি পারবো ওর মনের মতো হতে? প্রচন্ড ভাবাচ্ছে। আর গরম তেলে পানি ঢালার মানুষ আমার শ্বশুর তথা ফুপা তো আসেননি। উনি দেশে আসলে 3য় মহাযুদ্ধ বাঁধবে, ভালো লাগে না। প্লাবন ম্লান হাসলো। অনলের মাঝে বেশ পরিবর্তন লক্ষ্য করলো সে। নিপুণভাবে দেখে নিল বন্ধুর মনটি। কিছু সময় চুপ করে থেকে বলল, এত ভাবিস না। সম্পর্কগুলো গণিতের মতো ইকুয়েশন নয়। এত ভেবেচিন্তে কিছুই হয় না। সময়ের উপর ছেড়ে দে, সময় ঠিক বলে দেবে কি করা উচিত। আর অন্য নারীতে মনোনিবেশ না করে বউয়ের উপর নজর দাও। আসলাম। অনল হেসে দিল। বউ? হ্যাঁ বউই তো। রাগী জেদি একগুয়ে রণচণ্ডী বউ তার। ধারা ধারা বাসায় পৌঁছালো একেবারে কাকভেজা রূপে। ছাতার অভাবে ভিজতে হলো বিনা নোটিশের বর্ষায়। বাসায় ঢুকতেই বড়মার প্রশ্নের সম্মুখীন হতে হলো তাকে। ভিজলি কিভাবে? ছাতা নিসনি? আর সকালে খেয়ে যাসনি কেন? হুড়মুড়িয়ে চলে গেলি। খেয়েছিস কিছু? না। যা কাপড় বদলায়, খাবার দিচ্ছি, খেয়ে নে। বিষণ্ণ মনটার কথা বলতে ইচ্ছে করছে না, তাই মাথা দুলিয়ে রওনা দিল নিজের ঘরের পানে। ঘরের দরজা খুলতেই মাথার উপরে আরো এক দফা বাস পড়ল। তার ঘর তো ঘর নয়, আস্ত গোয়াল ঘর। সব জিনিস এদিক সেদিক অবহেলায় পড়ে রয়েছে। আর খাটের উপর ছোট মামার যমজ 2 কন্যা এশা আর আশা একে অপরের চুল টানছে। ঠিক কি কারণে তাদের ঝগড়া চলছে জানা নেই। একেই মন খারাপের স্তূপ, উপরে এমন অসহনীয় ঘরের অবস্থা। ধারার মাথায় আগুন জ্বলে উঠল। তেরে যে দুটোকে দুটো গাট্টা মেরে দিল। কড়া কণ্ঠে বলল, এটা কি মাছের বাজার? তোরা কি মানুষ হবি না? ধারাপু, আমার দোষ নেই, এই আশাটাই আমার ক্লিপ নিয়েছে। এটা তোর না, ধারাপুর ক্লিপ। আর খাটের এপাশ আমার। ধারার মেজাজ আরো তিরিক্ষি হলো। তীব্র স্বরে বলল, এই চুপ, বের হ আমার ঘর থেকে, এখনই বের হবি। যমজ বিচ্ছু দুটো তাদের 28টি দাঁত বের করে বলল, তা হচ্ছে না, দাদাজান এই ঘর আমাদের দিয়েছেন, বলেছেন এই ঘরে এখন আমরা থাকবো। ধারার বুঝতে বাকি রইল না এই বিনা নোটিশে ছোট মামার আগমনের কারণ। হয়তো সকালে নিজ ঘর থেকে বের হতে দেখে ফেলেছিলেন নানা ভাই, তাই দাবার ঘোড়ার চাল চেলেছেন। ছোট মামা এবং পরিবারকে নিয়ে এসেছেন। আর ধারার ঘর সঁপে দিয়েছেন নিজের একান্ত সেনাপতি যমজদের হাতে। উফ, দাদা নাতি দুটোই একই রকম, হাড় জ্বালিয়ে দিল একেবারে। নানা ভাইকে ভালোবাসে বলে এই অত্যাচারগুলো মুখ বুজে মেনে নিতে হচ্ছে ধারার। আর নয়, এর বিহিত চাই চাই। একরাশ বিরক্তি নিয়ে ছুটল সে নানা ভাইয়ের ঘরে। বিছানায় হেলান দিয়ে জামাল সাহেব আপন মনে শ্রীকান্ত বইটি পড়ছেন।
বয়স হলেও বই তার খুবই ভালো লাগে। শরৎচন্দ্রের এক একটা লেখা তার খুবই পছন্দ। অসুস্থতা তো আছেই, কিন্তু মনকে সতেজ রাখাটা জরুরি। জীবন তো ক্ষণস্থায়ী, আজ নয়তো কাল, পরকালে তো যেতেই হবে। তাই নিজেকে আটকে রাখেন না তিনি। বই পড়েন, কবিতা লেখেন, ব্যস্ত যুবক বয়সে যা করেননি সেগুলোই করেন। এমন সময় আগমন ঘটল তার ছোট ছেলে ইলিয়াসের। তার কপালে চিন্তার সূক্ষ্ম রেখা। মোটা ফ্রেমের চশমা নামিয়ে সেলিম সাহেব জিজ্ঞাসা করলেন, কিছু কইবা আব্বা? আব্বা, বিপদ হয়ে গেছে। কি হয়েছে? সেলিম ভাই ধারা আর অনলের বিয়ে সম্পর্কে জেনে গেছে। আমাকে ফোন করেছিল। খুব চেতে আছেন তিনি। বিশ্রী গালিগালাজও করেছেন। শান্ত মুখটা চট করেই শক্ত হয়ে উঠল জামাল সাহেবের। বুকের মাঝখানে একটা তীব্র ব্যথা অনুভূত হলো, কিন্তু ইলিয়াসকে বুঝতে দিলেন না। তীব্র স্বরে বলল, ওর সাহস কি করে হয় তোকে ফোন দেওয়ার? ওর লজ্জা করে না? আব্বা, উত্তেজিত হবেন না। সেলিম ভাই চাইলে তো হবে না, আমরা তো আছি। ও আসুক, আমিও দেখব ওই বেয়াদব কি করে। আমার মাইয়া ডারে মাইরা শান্তি হয় নাই, এখন নাতনি ডারে মারতে চায়। ফাজিল পোলা। আব্বা, শান্ত হন। উনি এই মাসের শেষে আসবেন, চিন্তা করবেন না। অনল ধারাকে সামলে নেবে। আপনি অসুস্থ, আপনি উত্তেজিত হবেন না। জামাল সাহেব আরো তীব্র হুঙ্কার ছাড়লেন। ইচ্ছে মতো গালমন্দ করলেন সেলিম সাহেবকে, কিন্তু কথাগুলো ধারার কান অবধি পৌঁছালো না। বাবা আসবে কথাটাই তার জন্য যথেষ্ট ছিল। এলোমেলো পায়ে রওনা দিল অনলের রুমে। বাঘের ডেরাতে প্রবেশ করল সে। গা এলিয়ে দিল বিছানায়। অনুভূতিগুলো মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে। প্রচন্ড কান্না পাচ্ছে, প্রচন্ড কান্না। ফ্যানের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেল টেরটিও পেল না। এই ঘুমটি দীর্ঘকালের হলে হয়তো ভালো হতো, চিরকালের হলে হয়তো ধারা মুক্তি পেত। অনল বাড়ি ফিরল সন্ধ্যার আগ মুহূর্তে। কাজ শেষ করে আড্ডা দিতে দিতে কখন বিকেল ফুরিয়ে গেছে টেরটি পায়নি। জ্যামও ছিল হালকা। ব্যস্ত দিনের নিষ্পত্তির পর সবাই বাড়ি ফিরতে ব্যস্ত, তাই যানজট তো হবেই। অনল বাড়িতে ঢুকতেই ছোট মামা দেখা পেল। নিষ্প্রভ কণ্ঠে সালাম দিয়ে রুমে গেল সে। বড্ড ক্লান্ত শরীর। এতদিন পর টানা কথা বলেছে সে, গলাও ব্যথা করছে। নীরব নিস্তব্ধ আধারে নিমজ্জিত ঘরে প্রবেশ করতেই প্রশান্তির স্নিগ্ধ ঢেউ বয়ে এলো অনলের হৃদয়ে। কি শান্ত পরিবেশ! অনল লাইট না জ্বালিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। ঘড়ি, মানিব্যাগ সব রাখলো সেখানে। তারপর আয়নার দিকে তাকাতেই দেখতে পেল একটা কালো অবয়বের প্রতিবিম্ব। প্রতিবিম্বটি ঠিক তার পেছনে। অগোছালো চুল মুখের সামনে লেপ্টে আছে, উদ্ভ্রান্ত শান্ত দৃষ্টি। জামাকাপড় এলোমেলো। ক্লান্ত মস্তিষ্ক মুহূর্তে জমে গেল। বুকটা কেঁপে উঠল অনলের। তার ঘরে কারো উপস্থিতি হতে পারে, কথাটা যেন মাথাতেই ছিল না। প্রচন্ড ভয় তাকে ঘিরে ধরল। কপালে ঘাম জমতে লাগলো। ভয় মিশ্রিত চোখে পেছনে তাকাতেই মনে হলো অবয়বটি তার কাছে আসছে। টাল সামলাতে না পেরে মাটিতে বসে পড়ল সে। জড়ানো স্বরে চেঁচালো, ভূত ভূত। সাথে সাথেই অবয়বটি লাইট জ্বালালো। এলোমেলো চুলগুলো মুখের ওপর থেকে সরাতে সরাতে নিদারুণ অসহায় কণ্ঠে বলল, অনল ভাই, ভূত না, আমি ধারা। তো প্রিয় গল্পপ্রেমীরা, তো সবাই বেশি বেশি লাইক কমেন্ট করুন। এটা বেশি বেশি পার্ট দিয়ে শেষ করা হবে। আপনাদের দায়িত্ব আমাকে সাপোর্ট করা, লাইক সাবস্ক্রাইব করা, আর আমার দায়িত্ব আপনাদের বেশি বেশি পার্ট দেওয়া।